তুমি কি কখনো ভেবে দেখেছ জীবনের প্রকৃত সুখ কি? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কিভাবে নির্ভীকভাবে বাঁচতে হয়? আজ আমি তোমাকে এমন একটি গল্প বলতে যাচ্ছি যা এই প্রশ্নের উত্তর দেবে। গল্প শুরু করা যাক। এই গল্পে হারিয়ে যাওয়ার আগে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একসময় এক যুবক বুদ্ধের কাছে এসে বলল, হে বুদ্ধ, তুমি কি আমার একটি প্রশ্নের উত্তর দেবে? বুদ্ধ হেসে বললেন, তুমি যা জিজ্ঞাসা করতে চাও তা জিজ্ঞাসা করো। এরপরে যুবকটি বলল, হে বুদ্ধ, আমি এখনও খুব বেশি বৃদ্ধ হইনি, তবে আমি খুব অস্থির এবং দুঃখিত। আমি তোমার কাছ থেকে জানতে চাই, যদি আমার জীবনে এখনই এত দুঃখ থাকে, তাহলে আমার এখনও অনেক জীবন বাকি আছে। আমার জীবনে কি দুঃখ বাড়তে থাকবে, নাকি দুঃখ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না? এই কথা শুনে বুদ্ধ বললেন, তোমার দুঃখ কোথায়? আমি সেগুলো দেখতে পাচ্ছি না। এই কথা শুনে যুবকটি বলল, বুদ্ধ, দুঃখগুলো আমার ভেতরে আছে, আমার ভেতরে। তুমি সেগুলো কিভাবে দেখবে? এই কথা শুনে বুদ্ধ তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার দুঃখ দেখতে পাচ্ছ? যুবকটি বলল, এই বুদ্ধ, তোমার দুঃখ স্পষ্টভাবে দেখার পর। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, দুঃখের মূল কি? বুদ্ধ এবং যুবক যখন এই বিষয়ে আলোচনা করছিলেন, তখন একজন সন্ন্যাসী ছুটে এসে বুদ্ধের কানে কিছু ফিসফিসিয়ে বললেন। বুদ্ধ তখনই বললেন, আজ আমি তোমাকে জীবনের সত্য দেখানোর জন্য একটি জায়গায় নিয়ে যাব। তুমি সেখানে কিছু বলবে না, তোমাকে চুপচাপ শুনতে হবে। এরপর তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে। এই বলে যুবকটি গৌতম বুদ্ধের পিছনে পিছনে যেতে লাগল। কিছুদূর যাবার পর গৌতম বুদ্ধ একটি বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর যুবক এবং বুদ্ধ দেখতে পেলেন যে সেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে এবং মাঝখানে একজন বৃদ্ধ ব্যক্তি একটি খাটে শুয়ে আছেন। বুদ্ধকে দেখে সবাই তার জন্য পথ করে দিল এবং বুদ্ধ গিয়ে তার খাটে থাকা ব্যক্তির পাশে বসলেন। যুবকটিও কাছেই বসল। এরপরে খাটে শুয়ে থাকা বৃদ্ধ ব্যক্তিটি বলতে লাগল, হে বুদ্ধ, আমি জানি না আমার জীবনে কত নিঃশ্বাস বাকি আছে। আমি জানি না কখন ঈশ্বরের ঘর থেকে আমাকে ডাকা হবে। মৃত্যুর আগে আমি তোমার কাছে আমার কিছু প্রশ্নের উত্তর চাই। আমি জানি যে একমাত্র তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারো, তাই আমি তোমাকে এখানে ডেকেছি। এরপর বৃদ্ধ লোকটি বলতে শুরু করলেন, হে বুদ্ধ, তোমার শেষ মুহূর্তে আমি আমার শৈশবের দিনগুলি খুব মনে করছি। আমি আমার শৈশবের দিনগুলি মনে করি এবং ভাবি যে সেগুলি কেমন ছিল। কিছু পাওয়ার চিন্তাও নেই, কিছু হারানোর দুঃখও নেই। শৈশবের সেই দিনগুলি মনে পড়লে আমার চোখে জল আসে। আমি অনুভব করি যে সেই সময় আমার কতটা স্বাধীনতা ছিল, আমার মন কতটা খোলা ছিল। আমার কিছু পাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি যে খেলাই খেলতে শুরু করতাম না কেন, আমি সারাদিন এতেই কাটাতাম। কিন্তু কিছুক্ষণ পরে যখন আমি বড় হতে শুরু করি, লোকেরা আমাকে জীবনের দৌড়ে এগিয়ে যেতে বলতে শুরু করে। আমার বাবা প্রায়শই আমাকে জিজ্ঞাসা করতেন, তুমি পড়াশোনায় তোমার ভাইয়ের মতো কেন নও? তুমি অন্যদের থেকে পিছিয়ে কেন? এই সব শুনে আমি খুব অস্থির বোধ করতাম। লোকেরা আমাকে অনেক কটূক্তি করত, কারণ আমি খেলাধুলায় বা পড়াশোনায় ভালো ছিলাম না। সবাই আমাকে অন্যের মতো হতে বলল। ওইসব কটূক্তিতে বিরক্ত হয়ে আমি জীবনে কিছু অর্জন করার সিদ্ধান্ত নিলাম। আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমিও আমার ভাইয়ের মতো একজন সফল মানুষ হব, এবং এর জন্য আমি দিনরাত কঠোর পরিশ্রম করা শুরু করেছিলাম। শুরুতে এটা খুব কঠিন ছিল এবং আমি অনেক হতাশার মুখোমুখি হয়েছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি এবং আমি আমার নিজস্ব ব্যবসা শুরু করি। এরপর আমার মনে হয়েছিল যে আমি কিছু অর্জন করেছি। আমি খুব খুশি ছিলাম, কারণ সেই সময় যারা আমাকে কটূক্তি করত তারাই এখন আমার পিছনে পিছনে আসতে শুরু করেছে। কিছু সময় পর আমি একজন ধনী মেয়ের সাথে বিয়ে করি এবং তারপর আমার মনে হয়েছিল যেন আমার জীবন স্বর্গ হয়ে গেছে। কয়েক বছর পর আমার দুটো ছেলে হয়েছিল। তারা উভয় খুব সুখী এবং সুখী ছিল। এখন আমি আমার সন্তানদের জন্য কিছু করতে আগ্রহী হয়ে উঠি। আমি আরও অর্থ উপার্জন করতে শুরু করি এবং শীঘ্রই আমি আমার শহরের রাজা হয়ে যাই। আমি সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে উঠলাম। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু অপ্রত্যাশিত ঘটনাকে এড়াতে কে পারে? একদিন হঠাৎ আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। এটা আমাকে গভীরভাবে মর্মাহত করেছিল। আমি অনেক দিন ধরে আমার বাড়ি থেকে বের হইনি। আমার ছেলেরা আমাকে সাহস দিত যে বাবা, মা আর নেই এবং যা ঘটেছে তা পূর্বাবস্থায় ফেরানো যাবে না। কিন্তু আমরা দুই ভাই সবসময় তোমাকে সমর্থন করব এবং সবসময় তোমার সেবা করব। তোমার কোনো কিছুর জন্য চিন্তা করার দরকার নেই। এবং ধীরে ধীরে আমি আমার মনকেও বোঝালাম যে এখন আমাকে আমার প্রিয় স্ত্রী ছাড়া বাঁচতে হবে। তাই আমি আমার ছেলেদের সাথে আমার মনকে সংযুক্ত করেছি। আমি তাদের সুখে খুশি বোধ করতাম, তাদের দুঃখে দুঃখী বোধ করতাম।
এরপরে আমি বলেছিলাম যে জীবনের চক্রে আমি প্রায়শই অনুভব করতাম যে জীবন আসলে কি, জীবনের গভীরতা কিভাবে জানব, আমি কে তা কিভাবে জানব। আমি কে এবং এই পৃথিবীতে আমার কি করার আছে, আমার মনে বারবার এমন অনেক প্রশ্ন জাগত। তোমার সম্পর্কে আমি জানতে পেরেছি যে বুদ্ধ এমন ধ্যান পদ্ধতির বর্ণনা দিয়েছেন যার মাধ্যমে জীবনের অর্থ বোঝা যায়। কিন্তু আমি সবসময় ভাবতাম যে প্রথমে আমি আমার জীবন থেকে দুঃখ আর ঝামেলা দূর করব, তারপরে আমি আমার সমস্ত মন ধ্যানে নিবেদিত করব। এই ভেবে আমি আর ধ্যান করতে পারিনি। ধীরে ধীরে সময় কেটে গেল এবং অবশেষে আমি বৃদ্ধ হওয়ার সাথে সাথে আমি অসুস্থ হয়ে পড়লাম। যদিও আমার জীবনে কোনো অভাব ছিল না, আমার ছেলেরা আমাকে ভালোভাবে সমর্থন করেছিল এবং আমি জীবনে অনেক কিছু অর্জন করেছি। কিন্তু এখন যখন আমি আমার জীবনের পিছনে ফিরে তাকাই, তখন বুঝতে পারি যে আমার শৈশবের দিনগুলি ছিল সবচেয়ে প্রিয় দিন। তারপর সে ব্যক্তি বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, আমি জানি আমি কয়েক মিনিটের জন্য অতিথি, কিন্তু আপনি কি আমাকে এমন কিছু সূত্র বলতে পারেন যাতে আমি শান্তিতে মরতে পারি, আমার মনের সমস্ত প্রশ্ন শান্ত হতে পারে এবং জীবনে প্রকৃত অর্থ বুঝতে পেরে আমি মারা যেতে পারি? এই কথা শুনে বুদ্ধ বললেন যে কেন প্রতিটি মানুষ তার শৈশবে দিনগুলিকে ভালোবাসে। কারণ সেই সময় তার কোনো উদ্বেগ থাকে না, সে মুক্ত, তার মনে কোনো সন্দেহ থাকে না, তার কোনো লোভ থাকে না, সে যে কোনো কাজেই জড়িয়ে পড়ে তাতেই ডুবে যায়। কিন্তু একজন মানুষ যত বড় হয় তার আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষা দিন দিন বৃদ্ধি পায়। এই কারণেই একজন ব্যক্তি প্রায় সেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে বা অতীত নিয়ে চিন্তা করতে ব্যস্ত থাকে এবং সে বর্তমানকে বাঁচতে ভুলে যায়। আর যদি আমরা একটি ছোট শিশুর দিকে তাকাই, তার কাছে কোনো ভবিষ্যৎ বা অতীত নেই, তার কাছে কেবল বর্তমান আছে এবং সেই জন্যই সে বর্তমানে বাস করে সম্পূর্ণ সুখে। তুমি তোমার পুরো জীবন তোমার সাফল্যের জন্য, তোমার ছেলেদের জন্য, তোমার স্ত্রীর জন্য এবং তোমার ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে কাটিয়েছ। তুমি সবসময় ভেবেছিলে প্রথমে আমি আমার জীবনকে সাজিয়ে নেব, তারপর সত্যের সন্ধান করব এবং তারপর আমি ধ্যান করব। কিন্তু আমরা ভুলে যাই যে আগামীকাল কখনো আসে না, ভবিষ্যতের পরিকল্পনা কখনো সম্পন্ন হয় না। যখন একটি পরিকল্পনা সম্পন্ন হয় তখন আমাদের মন অন্য পরিকল্পনা করে এবং এইভাবে জীবনের চক্র চলতেই থাকে। আর এখন শেষ মুহূর্তে যখন মৃত্যু তোমার বিছানায় শুয়ে থাকে, তখন তুমি বুঝতে পারো যে তুমি জীবনে কিছুই অর্জন করনি। এখন তুমি অনুভব করো যে তুমি যাই করো না কেন, তুমি তোমার হাতে একটি সূচও অর্জন করতে পারোনি। আমি তোমাকে নিয়ে তোমার সাথে যেতে পারি না। যদি তুমি এটাকে তোমার সময় হিসেবে বুঝতে, তাহলে মৃত্যু কখনোই নিশ্চিতভাবে আসে না, এটা যে কোনো সময় আসতে পারে। যদি তুমি এটাকে তোমার সময় হিসেবে বুঝতে, তাহলে তুমি তৎক্ষণাৎ ধ্যান এবং সত্যের সন্ধান শুরু করতে। তুমি এমন কিছু খুঁজে বের করার চেষ্টা করতে যা তোমার সাথে যেতে পারে, যা তোমাকে নিখুঁতভাবে মৃত্যুর পথ দেখাতে পারে। বৃদ্ধ লোকটি হাত জোর করে বুদ্ধকে বললেন, বুদ্ধ, আমি জানি যে আমি ভুল করেছি, আমি আমার জীবনকে অর্থপূর্ণভাবে বাঁচিনি এবং আমি এটি খুব গভীরভাবে উপলব্ধি করেছি। কিন্তু আমি আবারও তোমাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, আমি কি এমন নিখুঁত ছিলাম যে আমি তোমার সাথে মরতে পারবো না? এখন সত্যের কোনো আভাস না পাওয়া শুনে বুদ্ধ লোকটিকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে এখন কেবল একটি সূত্রই বোঝার যোগ্য, এবং সেই সূত্রটি হলো যে তুমি জীবনে যা কিছু অর্জন করেছ বা হারিয়েছ, সব এখানেই রেখে চলে যাও। মনের মধ্যে তা বয়ে বেড়াও না। মনে মনে এমন একটা অনুভূতি তৈরি করো যে তুমি তোমার জীবন থেকে অনেক কিছু শিখেছ এবং বাস্তবে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করেছ, কারণ তুমি বুঝতে পেরেছ যে জীবনে কোনো কিছুই অর্থপূর্ণ নয় এবং এটা জানাও খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা বিরাট অর্জন। মানুষ তাদের পুরো জীবন বেঁচে থাকে এবং মারা যায়, কিন্তু জীবনের নিরর্থকতা তারা উপলব্ধি করে না। তাই এখনই তোমার মন থেকে সমস্ত প্রশ্ন বাদ দাও এবং এই অনুভূতি তৈরি করো যে জীবনে যা জানার ছিল আমি তা শিখেছি এবং এখন জীবনে জানার আর কিছুই অবশিষ্ট নেই। যখন তুমি এই অনুভূতি, এই উপলব্ধিতে পরিপূর্ণ হবে, তখন তুমি সম্পূর্ণ খালি মৃত্যুতে পৌঁছাবে এবং বাস্তবে এটি মৃত্যুর শিল্প। জীবনে আমরা যা কিছু পেয়েছি, যা কিছু হারিয়েছি, তাই পৃথিবীর ছিল এবং এটি এখানেই থাকবে। কিছুই আমাদের সাথে যাবে না। আমরা খালি যাব, আমরা সম্পূর্ণ খালি যাব।
আর যারা তাদের মন সম্পূর্ণ খালি নিয়ে যায় বাস্তবে তাদের মধ্যে জ্ঞানের প্রদীপ জ্বলে ওঠে এবং তারা পরে অন্য জীবনে নির্বাণ অবস্থা অর্জন করতে পারে। কিন্তু তার আগে তোমাকে এই জীবনের নিরর্থকতা বুঝতে হবে। এখানে কিছু পাওয়া বা হারানো কোনো ব্যাপার না। এরপর আমি অনেকক্ষণ কোনো প্রশ্ন করিনি এবং তিনি হাসি মুখে মারা গেলেন। এরপর বুদ্ধ যুবকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ? এবং যদি পেয়ে থাকো তাহলে তুমি কি উত্তর পেয়েছ? তোমাদের সকলের উদ্দেশ্যে আমাকে বলো। ঠিক সেই মুহূর্তেই সে বলল, হে বুদ্ধ, আমি আমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। বৃদ্ধের জীবনচক্র থেকে আমি বুঝতে পেরেছি যে জীবনে লাভের মতো কিছুই নেই, তা সে সুখ হোক বা দুঃখ সবকিছুই এখানেই রয়ে গেছে। এবং যদি আমরা এই চক্রে আটকে থাকি তাহলে আমরা কখনোই সত্য জানতে পারব না। এজন্যই জীবনে সুখ এবং দুঃখ চলতে থাকবে। এর সাথে সাথে আমাদের সত্যের সন্ধান করতে হবে। কিন্তু বুদ্ধ, আমার মনে এখনও একটি প্রশ্ন রয়ে গেছে যার উত্তর সকলের জানা খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রশ্ন হলো, আমি ধ্যানের যাত্রা শুরু করার জন্য খুব অনুপ্রাণিত, কিন্তু ধ্যান করার কোনো উপায় আমি জানি না। ধ্যানের সমস্ত প্রক্রিয়া আপনাকে চেতনায় আনার জন্য, আপনাকে বর্তমানের দিকে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। আপনি যদি সম্পূর্ণ উপস্থিতিতে, সম্পূর্ণ একত্বের সাথে নিজেকে সম্পূর্ণরূপে একত্রিত করে কোনো কাজ করতে পারেন, তাহলে আপনি ধ্যানে আছেন। কিন্তু আমাদের মনোযোগ এখানে এবং সেখানে ঘুরে বেড়ায়। তোমার কাজ করার সময় বর্তমানের মধ্যেই থাকার জন্য আমি তোমাকে একটা ছোট পদ্ধতি বলবো, যার মাধ্যমে তুমি তোমার কাজ করতে পারো এবং ধ্যান বুঝতে পারো। যখনই তুমি হাঁটো, ওঠো, বসো, শুধু তোমার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দাও। ধ্যান শুরু করো। কোন নাক দিয়ে শ্বাস আসছে এবং কোন নাক দিয়ে যাচ্ছে, কোন কোণে আঘাত করছে না, শুধু তার সাক্ষী হও, শুধু লক্ষ্য রাখো। তুমি কোনো কাজ করছো, হাঁটছো বা খাচ্ছ, শুধু তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দাও। এবং এটা করার সময় তুমি অনুভব করবে যে তোমার মন, তোমার চিন্তাভাবনা তোমাকে এখানে সেখানে নিয়ে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর তুমি আবার সচেতন হয়ে উঠবে যে তোমাকে তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোনিবেশ করতে হবে এবং তোমার মনোযোগ আবার স্বয়ংক্রিয়ভাবে শ্বাস প্রশ্বাসের দিকে যাবে। এবং ধীরে ধীরে যখন তুমি তোমার চিন্তাভাবনা দেখতে শুরু করবে, তখন তুমি দেখতে পাবে যে চিন্তাভাবনাগুলো অদৃশ্য হতে শুরু করেছে। তোমার ভেতরে কেবল একটি খালি ক্ষেত্র রয়ে গেছে। সমস্ত প্রশ্ন উত্তর অদৃশ্য হয়ে গেছে। এরপর বুদ্ধ বলেছিলেন, যে শ্বাস প্রশ্বাস আছে তা বর্তমানে চলে, ভবিষ্যতেও নড়ে না, অতীতেও নড়ে না। এটি বর্তমান পরিস্থিতি। এবং যখন তুমি তোমার শ্বাস প্রশ্বাসের সাথে সংযুক্ত হও, তখন তুমি বর্তমানের ধ্যান শুরু করো। তুমি যে শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিচ্ছ তা বর্তমানে চলছে। এরপর ধীরে ধীরে, ধাপে ধাপে তুমি নিজেই ধ্যান অনুভব করতে শুরু করবে। তারপর তুমি যাই করো না কেন, তোমার সম্পূর্ণ মনোযোগ এতে নিবদ্ধ হবে। তাই তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো, এখান থেকেই তোমার শ্বাস ধরা শুরু করো। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বিভাগে আমাদের জানাও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে পরবর্তী গল্পে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো।